ওং নমস্তে ভগবতে প্রণবায়। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নবম বর্ষীয় এক বালক, জ্যোতির্ময় মূর্তি, শান্ত সৌম্য ভাব, স্বল্পভাষী, সর্বদা নিস্পৃহ। কেহই জানে না বালকের প্রকৃত পরিচয়। ছোট্ট একটি নৌকার কাণ্ডারি হইয়া বালক আজ প্লাবনের জলে ভাসিয়া বেড়াইতেছে। ভবিষ্যতে ইনি কি জাতীয় জীবন তরণীর হাল ধরিবেন? এই প্রশ্নের উত্তর তখন কাহারও পক্ষে দেয়া সম্ভব ছিল না। নাবালক হইল পালক, নিপুণ সৌম্য দর্শন হইল বীর্যশালী। সুতরাং ক্ষেপণে সহায় নৌকার গতিবিধি নিয়ন্ত্রণে কোনোই অসুবিধা হইতেছে না তাহার। কিন্তু বালক যায় কোথায়? তাহার উদ্দেশ্যই বা কী? এখন সে কথা শুনিতে বা ভাবিতে গেলে হাসি পায়। অথচ সত্যই বালক চলিয়াছিল মৎস্য শিকারে, নিজের ইচ্ছায় বা প্রয়োজনে নয়, এক বলিষ্ঠ এবং কঠোর চরিত্র যুবার দুর্বার তাড়নায়। খর ঋতুতে যুবা বহিতে যায় জাল, নির্বাক বালকের শান্ত শুভদের ন্যায় পশ্চাৎ অনুসরণ করিতে হয় মৎস্যাধার হস্তে। বর্ষা ঋতুতে এই দুগ্ধপোষ্য বালকের হস্তে ক্ষেপণী অর্পণ করিয়া যুবা প্রমত্ত হইয়া ওঠে মৎস্য শিকারে। অথচ বালক নিজে কিন্তু মৎস্য ভোজনে আসক্ত বা অভ্যস্ত নয়। পিতা মাতা জ্যেষ্ঠা ভগ্নী কখনো বলপূর্বক মৎস্য খাওয়াইয়া দেখিয়াছে, তাহাতে ফল বিপরীত হয়েছে। কখনো উনি ভ্রমণ করিয়া ফেলেন, নয়তো বা গুরুতর অসুস্থ হয়েছে। ওই যে রে, নে নৌকা আগা, একটি মৎস্যের সারা লক্ষ্য করিয়া যুবার কণ্ঠে অনুচ্চ উল্লাস। বালক যন্ত্র চালিত বদ নির্দেশে পালন করিল। যুবার নিঃশব্দ ব্যগ্রতা, তাহার চোখ মুখে সাগ্রহ ভাব, সর্বোপরি তাহার ওত পাতিবার ভঙ্গিমা দেখিয়া বালক হয়তো বুঝিয়া আনিয়াছিল বেশ বড় রকমের শিকারের সম্ভাবনা। কিন্তু তৎসত্ত্বেও বালকের ভিতরে কিন্তু কোনো ভাবান্তর বা চাপল্য না, উদাসীনভাবে তাহার কর্তব্য মাত্র পালন। যুবা জালটিকে ক্ষেপণের জন্য সুকৌশলে দৃঢ় করে ধরিল। জলের আচ্ছাদক হইল জাল। ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, শিবের পাশুপত, বিষ্ণুর চক্র, যমের দণ্ড যেমন কখনো ব্যর্থ হয় না, যুবার হস্তে জালটিও বুঝিবা তেমনি অবাধ্য। যাক সে কথা, নৌকার এক প্রবল ঝাঁকুনি দিয়া শূন্য গগনে আত্মবিস্তারপূর্বক অদ্ভুত ক্ষিপ্রতার সহিত সহসা জালটি অনেকক্ষণ স্থান জুড়াইয়া ঝাঁপাইয়া পড়িল জলে। পতনকালে অথই জলরাশির উপর রাখিয়া গেল এক বিরাট কম্পন। ঝোপ যুবা আনন্দ পড়ল, কেননা ঠিক কায়দা মতোই ব্রহ্মাস্ত্র নিক্ষিপ্ত হইয়াছে। বালক কিঞ্চিত আনমনা, কারণ জাল জ্বলিয়ে পড়িলে তাহার অবসর মেলে ক্ষণকার। উদ্যসূত্রে ধরিয়া টান দিতে জাল উঠিতে আরম্ভ করিল উপরে। চুনো চিংড়ি ধরা পড়িয়াছে, মন্দ নয়। জলের ছিদ্রপথে পলায়ন করিল তাহাদের মধ্যে ভাগ্যবান অনেকগুলি, কিন্তু পড়িয়া থাকিল শুধু অর্ধভাগ্যরাই। কিন্তু যুবার সেদিকে আগ্রহ নাই। সে সন্ধান করিতেছে শুধু উহারই, যাহার পরিচয় সে পাইয়াছিল খাবিখার সংকেত হইতে। ঠিক যে কি তাহা জানিল, সেটি যে ক্ষুদ্র নয় পরন্ত বৃহৎ আকারে, এইটা কিছু তাহার অবধারিত। পাইয়াছে রে, পাইয়াছে। জালটি উপরে উঠিতে যখন সামান্য মাত্র অবশিষ্ট, তখন সহসা যুবা চিৎকার করিয়া উঠিল তাহার সাফল্যের উল্লাসে। বালক কিন্তু কোনো মনোযোগ দিল না। একবার মাত্র নির্বিকার দৃষ্টিতে দেখিল জালে ধরা পড়িয়াছে প্রকাণ্ড এক শোল মাছ। মৎস্যটি সর্বশক্তি নিয়োগপূর্বক আত্মরক্ষার চেষ্টিত, কিন্তু বৃথাশ্রম। সংসার জালে বদ্ধ ভাগ্য বিড়ম্বিত জীবের ন্যায় মৎস্যটি আবদ্ধ হইয়া পড়ে আছে এই যুবার কঠিন বন্ধন জালে। যুবা জমজুতের ন্যায় টুটি ধরিয়া মৎস্যটিকে জাল হইতে মুক্ত করিল তাহাকে সবলে। কঠোর পাঠাতনে নিচে নৌকার গহ্বরে রাখিল উহাকে সযত্নে। সতর্ক করিয়া দিল বালককে, দেখিস যেন পালায় না। শোল মৎস্য স্বভাবত শক্তিশালী, লম্ফ প্রদানে বিশেষ দক্ষ।
সমগ্র নৌকা গহ্বরটি সে তোলপাড় করিয়া তুলিয়াছে। একবার সজোরে লম্ফ প্রদান করে, কিন্তু কাষ্ঠপিঠে আঘাত পাইয়া পুনঃ নিরস্ত হয়। আঘাতে আঘাতে জর্জরিত হইয়া উহার অধ্যবসায় বিরাম নাই। সে চায় মুক্তি, সে চায় জীবন, কিন্তু হায় নিষ্ঠুর মানবের রাক্ষসী ক্ষুধা মানে না, বোঝে না মুখ জীবের এই মৌন বেদনা। স্বার্থপর হিংস উন্মুক্ত তাহারা। মার মার বালকের প্রতি যুবার নিষ্করুণ আদেশ। নৌকার গহ্বরে আবদ্ধে থাকিলেও মৎস্যটির পক্ষে বহির্মানের পথ আছে যথেষ্টই বহির্গমনের। সুতরাং ক্ষেপণের আঘাতে তাহাকে যম সাধনে প্রেরণ করায় নিরাপদ এবং সময়োচিত কর্তব্য। কিন্তু এই কর্তব্যে ভার পড়িল যাহার উপর, সে কি কখনো হিংসা করিতে জানে? নিরাপদ অসহায় জীবকে যে মঙ্গল হস্ত উত্তরকালে লক্ষ কোটি আত্মমানবে চোখের জল মোচন করিয়া দিবে, সেই হস্ত কি অকারণে হিংসায় উলসিত করা চলে? আদেশ পাইয়া বালক নিরপেক্ষ নিষ্ক্রিয়, যেন সে বুঝিতে পারিতেছে না কেমন করিয়া কি করিতে হইবে। হাদারাম শুনিতে পাও না? মার মার। দণ্ড দন্তে দন্ত চাপিয়া ক্রোধারক্ত নয়নে যুবার পুনরাদেশ। বালক কিন্তু শুধুই ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া থাকে। বুঝিবা তাহার করুণ চক্ষু দুইটি জীব দুঃখে ঝলঝল, অথচ যুবার শাসনের ভয়ে নিজ অক্ষমতা মুখ ফুটিয়া বলিতে পারে না। যুবা জানে না বালকের অন্তরের পরিচয়, তত্ত্বটা ভাবিবার ক্ষমতাও তাহার নাই। তাহার ধারণা বালক অবোধ, অকর্ম, জড়ধী। তাই পুনরায় হুঙ্কার দেয়, মার মার, বৈঠার বাড়ি দে। বালক কিংকর্তব্য বিমূঢ়। কাহাকে বলিবে সে আপন অন্তরের কথা? কেমন করে বুঝাবে সে কার্য অক্ষমে অনভ্যস্ত? ইহা তার নিষ্প্রয়োজনীয়। যে আদেশ পালনের জন্য প্রস্তুত হইয়াছে, কিন্তু হস্ত চলিল না। যুবা এবার অগ্রসর ক্ষেপণটি বালকের হস্ত হইতে কাড়িয়া লইয়া নিজেই এই শুভ কার্যটি সমাধা করিবে। কিন্তু দৈবক্রমে ব্যাপার দাঁড়াইল অন্যরূপ। মৎস্যটি ততক্ষণে এক সাফল্যজনক লম্ফে বিশেষ ছিদ্রপথে বহির্গত হইয়া জলে ঝাঁপ দিয়া পড়িয়াছে। জীবের এই মুক্তি সাধনার ভাবে অগ্রদয় দেবালকে অন্তরে অব্যক্ত আনন্দ। যুবার চোখে মুখে কোদহ বন্যে উদ্যুক্ত। পাজি বৈঠার বাড়িতে এখনও তোরই মাথা ভাঙিব। ধরা মাছটা পালাইয়া গেল শুধু তোর জন্যই। হ্যাঁ সত্যই জ্যেষ্ঠ ভ্রাতার নিকট নিশ্চিতই বালক আজ অপরাধী, কিন্তু স্বর্গীয় প্রেমের সত্য বিচারে সে নিরাপদ নয়। দয়া, প্রেম, করুণা, সমবেদনা, সহানুভূতি আদি কমল ও মহৎ বৃত্তিগুলি অতি শৈশবেই স্বাভাবিকভাবে ফুটিয়া উঠিয়াছিল তার দিব্য চরিত্র ও আচরণ। অথবা এইগুলি ছিল তাহার আজন্ম সংস্কার। শৈশবাদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের জন্য তাহার প্রাণ কাঁদিত বলিয়ায় উত্তরকালে তিনি সমস্ত বিশ্বজগতের জন্য কাঁদিতে পারিয়াছিলেন। কে এই বালক? ইনি আর কেহই নয়, ইনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।